স্বাগত জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব আইন পাশ জবাবদিহিতার প্রশ্ন এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডান পাশে আছেন মোশাররফ হোসেন এবিএম মোশাররফ হোসেন এমপি, সংসদ সদস্য বিএনপি, এবং সাথে আরও আছেন মোহাম্মদ সেলিম উদ্দিন আমির, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনাদের দুজনকেই স্বাগত আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। আসলে আমরা দেখতে পাচ্ছি এবার সংসদ অধিবেশনে যে কোন বিষয়গুলো পাশ হবে আর কোন বিষয়গুলো হবে না, অর্থাৎ জুলাই সনদকে ঘিরে যে আদেশ বা অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল তার কি কি সরকার বা বিএনপি রাখছে এবং রাখছে না তা নিয়ে বেশ বিতর্ক চলছে সংসদে। সেই সব বিতর্ক, সেই সব সংশোধনীগুলো আনা বা না আনা, অধ্যাদেশগুলো আনা বা মানা, পাশ না করার ব্যাপারে আসলে একটু কথা বলতে চাই, একটু বুঝতেও চাই, এবং সেই সাথে আরো একটু বুঝতে চাইবো যে ভবিষ্যতের রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে। এবিএম মোশাররফ হোসেন এমপি, আপনার কাছ থেকেই প্রথমে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং এক সময়ের রাজনীতির, বিশেষ করে ছাত্র রাজনীতির আমাদের মাঠের সহযোদ্ধা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দেশ টিভির দর্শক। হ্যাঁ, আপনি দেখেছেন যে অনেক দিন পর, বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 3টি নির্বাচনে মানুষ ভোট দেওয়ার কোনো অধিকারই পায়নি। মানুষ যখন ভোট দেওয়ার অধিকার ফিরে পেল, সেই অধিকারকে প্রয়োগ করে তারা এই 2026-এ 12ই ফেব্রুয়ারি একটি জাতীয় পার্লামেন্টের গঠন করেছে, যার সংসদ সদস্য আমি নিজেও। এবং এই পার্লামেন্ট প্রথম অধিবেশনেই অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের সময় যেই 133টি অর্ডিন্যান্স জারি হয়েছিল, সেটি আমরা প্রথম দিনই সংসদের নিয়ম অনুযায়ী, রীতি অনুসারে, রেওয়াজ অনুসারে সেটা কিন্তু সংসদে উপস্থাপন করা হয়েছে। ওই দিনই সেটাকে একটা বিশেষ কমিটিতে প্রেরণ করা হয়েছে। বিশেষ কমিটির মধ্যে আপনি যদি হয়তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে, বিশেষ কমিটির কি? বিশেষ কমিটি অর্থাৎ সরকারি দল বিরোধী দল মিলে যারা আইন বিষয়ে এক্সপার্ট, এদেরকে নিয়ে একটা বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে প্রেরণ করা হয়েছিল। তারা পরীক্ষা নিরীক্ষার পর এই মাসের, আজকে ধরেন এপ্রিলের 11 তারিখ, 2 তারিখ এটা সংসদে উপস্থাপন করেছে, এবং সেইটা পরের দিন থেকে এটা আইনে পরিণত করার আমরা প্রক্রিয়া শুরু করেছিলাম। এবং একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দেই, বা আমাদের দর্শকরা বুঝবে, যে অধ্যাদেশটা যখন সংসদে উত্থাপিত হয়, সেটা 1 মাসের মধ্যে সেটা বাস্তবায়নের একটা বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধকতা আমরা গতকালকে 10ই এপ্রিল সেটা লাস্ট ডেট গেছে। এখানে 133টি অধ্যাদেশের মধ্যে কার্যপ্রণালী বিধি অনুসারে যেই আপনার উপদেষ্টা পরিষদ হয়েছিল, সেটা তারা সর্বসম্মতিক্রমে 98টি অধ্যাদেশ আইনে পরিণত করার তার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আর বাকি 20টি অধিকতর পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে সেগুলি উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে, এবং 4টির ব্যাপারে নোট অফ ডিসেন্ট আছে, সেগুলি উত্থাপিত হয়নি। যে 98টি অধ্যাদেশ উত্থাপিত হয়েছে সংসদে, তার মধ্যে আপনি দেখেছেন যে সেগুলি 4টি ছাড়া বাকি 94টি অধ্যাদেশ গতকাল পর্যন্ত পাশ হয়েছে। আর 4টাকে সংসদে বলা হয়েছে যে পরবর্তীতে আরো পরীক্ষা নিরীক্ষা করে এগুলিকে যোগোপযোগী মানুষের চাহিদা প্রতি লক্ষ্য রেখে এগুলিকে নতুন ভাবে উপস্থাপন করা হবে। সুতরাং আমি মনে করি সরকারি দল বিরোধী দলের যে আকাঙ্ক্ষা, এবং বাংলাদেশের মানুষ 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষার জন্ম নিয়েছিল, সেটার একটি বাস্তবায়নের জন্য সংসদ কিন্তু কাজ করে যাচ্ছে। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, বা সেলিম ভাই বলতে পারে যে এখানে তো দ্বিমত আছে। হ্যাঁ, গণতন্ত্রের দ্বিমত, ভিন্ন মত, নানা মত, এটাও কিন্তু একটা অন্যতম একটা সৌন্দর্যের একটা বিষয়। সবগুলিতে যদি আমরা হাজ যুক্ত হয়েছে হাজ যুক্ত বলি, তাইলে কিন্তু সংসদের সেই সৌন্দর্য বা কার্যকারিতা থাকে না। আমরা দেখেছি এখানে আমি আসবো আপনার কাছে এ পর্যায়ে। মোহাম্মদ সেলিম উদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে গতকালকের সংসদ অধিবেশন যদি আমরা দেখি, যে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান বলেন যে দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল পাশ হয়েছে আমরা তার দায় নিতে চাই না, তাই সংসদ থেকে ওয়াক আউট করছি। আপনারা মনে হয় এই সংসদ অধিবেশন শুরু হওয়ার পর এ নিয়ে মোট 3 দিন ওয়াকআউট করলেন। আবার এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন যে আপনারা তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেশনে সহায়তা করেছেন, যদি ভুল না করে থাকে সহায়তা করেছেন, সব প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এখন বয়কটের কেন কোনো মানে আছে কিনা আসলে জানতে চাই। উনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমিও একটু জানতে চাই আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ দেশ টিভির শ্রোতা দর্শক মণ্ডলী যারা, এবং আমার সহ-আলোচক আমার বিজ্ঞ সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ভাইকে।
দেখেন, আসলে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়ে, বহু বড় আকাঙ্ক্ষা নিয়ে আমরা জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি অংশ নিয়েছিলাম। একই তফসিলের মাধ্যমে দুইটি নির্বাচন হয়েছে, একটা হলো জাতীয় সংসদের সদস্য নির্বাচন, আর একটা হলো জুলাই সনদ সংস্কার পরিষদ, যেটা হয় অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের জন্য হা বা না ভোট। কথা ছিল যারাই এমপি হবেন তারাই ওই সংস্কার পরিষদের সদস্য হবেন। দুইটা শপথ তারা নেবেন, একটা পার্লামেন্টের মেম্বার হিসেবে, আর হলো সংবিধানকে সংস্কার করার জন্য যে পরিষদ গঠন করার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কিন্তু আমরা দেখলাম যে শুরুতেই বিএনপি যে কোনো কারণে, আমরা জানি না বিএনপি আসলে একটা ম্যাচিউরড পলিটিক্যাল পার্টি, তারা দীর্ঘদিন দেশ শাসন করেছেন। আমরা তাদের কাছ থেকে অন্য কিছু আশা করেছিলাম। আচ্ছা, দেশ যে একটা ঐক্যের দিকে গিয়েছিল, এইটাকে টেনে নিয়ে দেশটাকে একটা নতুন রাজনীতি বিএনপি উপহার দিতে পারত এবং বিএনপির জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যেতে পারত। কিন্তু কোন অদৃশ্য শ্রোতার টানে বিএনপি সংস্কার পরিষদের শপথ থেকে বিরত থেকে সংকটের সূচনা করেছে। এখন যেটা পার্লামেন্টে বিলগুলো পাশ হচ্ছে, এটা একটা মলম লাগানো কারবার। মূল সংকটকে পাশ কাটিয়ে আপনার যেটা কমিটি করা হয়েছে, আলোচনা হচ্ছে, এইসব কমিটিতে কতটুকু রোল প্লে করা যায়, সংখ্যাগরিষ্ঠ দলের যে ভূমিকা থাকে, বিশেষ করে পার্লামেন্টে 2/3 মেজরিটি যাদের থাকে, ওখানে এমনও হচ্ছে যেটা 3 দিন আগে দেওয়ার কথা সংসদ সদস্যদের কাছে, যে কোনো বিল পাশ করার আগে, সেটা 3 মিনিট আগেও দেওয়া হচ্ছে। বারবার মাননীয় বিরোধী দলের নেতা প্রশ্ন তুলতেছেন, যেটা আমরা দেখবারের সুযোগ পেলাম না, এটাতে আমরা হ্যাঁ বলবো না বলবো, কি বলবো আমরা? এই যে সংসদের যে যাত্রা শুরু হলো দুর্বলতা নিয়ে, আপনারা দেখেছেন মাইক্রোফোন নিয়ে আপনার এমপিরা বিব্রত বোধ করতেছে, বোঝা যাচ্ছে যেন একটা অগোছালো একটা অবস্থা পার্লামেন্টে বিরাজ করছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের বিরোধী দলীয় সদস্যদের এই জুলাই সংস্কার পরিষদের শপথ না নেওয়া পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন থেকে বিরত থেকে বিএনপিকে বাধ্য করা উচিত ছিল। এইভাবে স্ক্যাটার্ডলি, বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বিলগুলো এই যে পাশ হচ্ছে, সরকার তার কণ্ঠভোটে পাশ করিয়ে নিচ্ছে, বিরোধী দল বিরোধিতা করলে তো এখানে কোনো কার্যকারিতা নাই, এখানে হা ভোটই তো জয়যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু কথা তো এইভাবে পার্লামেন্টে সংবিধান সংশোধনের কথা ছিল না, সংবিধান সংস্কারের কথা। আপনি বিএনপির 31 দফায় যান, আমার ভাই এবিএম মোশাররফ হোসেন সাহেব আছেন, উনি 31 দফা আশা করি মুখস্থ আছে। ওনারা কি বলেছেন? সংস্কার পরিষদ করবেন, সংবিধান সংস্কার করবেন, এটাই ছিল কথা। কিন্তু এখন ওনারা সংশোধনে চলে আসলেন কেন? এই যে শুরুতেই একটা কথা আছে ইংরেজিতে, মর্নিং শোজ দ্য ডে। পার্লামেন্টের শুরু থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের গতি প্রকৃতি কোন দিকে যাবে, ভালো দিকে যাচ্ছে এটা মনে হচ্ছে না। আমরা দেশবাসী শঙ্কিত, আমরা বিএনপির কাছে হাম্বল রিকোয়েস্ট রাখবো যে আপনারা একটু আপনাদের এই নিকট অতীতের যে এক্সপেরিয়েন্স, যে ফেসিবাদের যে অত্যাচার, সেখান আমি আসবো আপনার কাছে মোহাম্মদ সেলিম উদ্দিন, আবারও আসবো। এবিএম মোশাররফ হোসেন এমপি, আপনার কাছে জানতে চাই, এই যে উনি বললেন যে অন্য কিছু আশা করেছিলেন বিএনপির মতো একটি দলের কাছ থেকে, আমি একটু কিছু যোগ করতে চাই যে সরকার আসলে সেই অধ্যাদেশ বা সেই বিলগুলোই পাশ করছে যেগুলোর কারণে তারা লাভবান হবে, আর জবাবদিহিতার প্রশ্ন রয়েছে এমন অধ্যাদেশ স্থগিত করছে, না হয় রহিত করে দিয়েছে, ভবিষ্যতে ভালো আইন করবে এই দোহাই দিয়ে। আপনারা তো সংবিধানের দোহাইও দিয়েছিলেন, এখন আবার ভালো আইনের দোহাই দিচ্ছেন, আসলে কি হচ্ছে? না, আমি একটা কথা আপনাকে বলি, আপনি যে 133টি অর্ডিন্যান্স সরকার জারি করেছিলেন, এর বাইরে তো কোনো কিছু নাই। তো সুতরাং আজকে বিএনপিকে যে ব্লেমটা দেওয়া হচ্ছে কেন হয়? আমরা তো 133টি অর্ডিন্যান্সকে আমরা আইনে পরিণত করবো, এটা তো সরকারি দল বিরোধী দলে একমত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং সেটা বিশেষ কমিটিতে গিয়েছে। এর মধ্যে যে আইনগুলি পাশ হচ্ছে, যেটা নিয়ে গতকালকে ওয়াক আউট হয়েছিল, আপনি দেখেন সমস্যাটা কোথায়, একটা খুব সিম্পল। সেখানে হলো জুলাই স্মৃতি জাদুঘর একটা গঠিত হবে, সেই স্মৃতি জাদুঘর পরিচালনার জন্য একটা কমিটি হবে। ইউনূস সরকারের আমলে এটা করেছিলেন যে এখানে যিনি সভাপতি হবেন তিনি একদম বাইরে থেকে বিশেষজ্ঞ লোককে আনা হবে, সে শিক্ষক হতে পারে, সে সমাজসেবক হতে পারে, সে যে কোনো পেশার লোক হতে পারে। আমরা কালকে সরকারি দল থেকে প্রস্তাব করেছি, না এটাকে বাস্তবায়ন করতে হলে, এফেক্টিভ করতে হলে এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে এই কাজটা, মানে সব যে কোনো জাদুঘর আপনি কালচারাল মিনিস্ট্রির আন্ডারে।
এখানে যদি কালচারাল মিনিস্টারকে করা হয় এটার সভাপতি, তাইলে এটা উনি দ্রুত কাজটা হবে এবং এইটার একটা উনি এম্পাওয়ার্ড লোক, উনি যে কোনো আদেশ দিতে নির্দেশ দিতে পারবে। আর অন্য লোককে যদি আমরা এখানে সভাপতি করি তাহলে উনি আবার এটা সংস্কৃতি মন্ত্রীর কাছে উপস্থাপন করতে হবে। আমি একটু ইন্টারাপ্ট করি, এটা নিয়ে কি আপনারা বিরোধী দলের সাথে কোনো আলাপ আলোচনা করেছিলেন বা আলাপ আলোচনার সুযোগ রয়েছিল কিনা? না, এখানে হলো কি, ধরেন ওই সেলিম ভাই একটা কথা বলেছে যে আমাদের সংসদের কিন্তু একটা রেওয়াজ আছে, আপনি যে কোনো বিল যখন পাস হয় আগে বিরোধী দলকে বা সংসদ সদস্যদেরকে এটার কমপক্ষে 3 দিন আগে, না না, আমি আপনার সাথে আমি একমত, এটার পেপারস গুলি তাকে সাপ্লাই দিতে হয়। কিন্তু আপনাকে দেখেন যে গতকাল 10 তারিখের মধ্যে সকল অর্ডিন্যান্সকে আইনে পরিণত করতে হবে, না হয় এগুলি কিন্তু বাতিল হয়ে যাবে। সরকারি দল বিরোধী দল বসে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা যত দ্রুত সম্ভব আমরা বিলগুলি পাস করাবো, যার জন্য এমন হয়েছে যে কথা আমি বিরোধী দল দেখেছো তো, এটা বিরোধী কারণ 192টা অধ্যাদেশ পাস হয়েছে, আমরা কোনোটা তো আপত্তি করেন এবং ওইভাবেই তো দেওয়া হয়েছে প্রথম দিন থেকে ওইভাবেই তো আমাদেরকে টেবিলে দেওয়া হয়েছে, টেবিলে বিজেপি থেকে আসছে, ছাপা হয়, বিলের কপি দিচ্ছে, আমরা আলোচনা করে পাস করছি। একটু সেলিম সাহেবের কাছ থেকে শুনে কোনো আপত্তি আপনারা করেন না? আমার কথা আরো পিছনে যাই, কথা হচ্ছে যেটা না, বলেছেন আমি বলছি যে গণভোটটা তো কোনো পার্শিয়ালি বাস্তবায়ন করার কথা না। ওনারা কালকের মধ্যে সব করতে হবে তাড়াহুড়ো করে, যেভাবে চাপের মধ্যে ওনারা চাপ নিলেন, ওনারা এত চাপ নেন আমরা চাই না, পার্লামেন্টে আরো রিল্যাক্স মোডে কাজ করেন না। ওনারা 180 দিন পার হইতে দিলেন কেন? কালকের দিন পর্যন্ত আসার দরকার কি ছিল? প্রথম দিন পার্লামেন্টে যদি সংস্কার পরিষদের শপথ নিতেন, এবং এটা তো আমরা ঐক্যমত হয়েই আছে, তাইলে তো এটা পাস করতে, সংবিধান সংস্কার করতে তো সময় লাগার কথা ছিল না। ওনারা যে এই যে গণভোটকে আস্থায় না রেখে 70% মানুষের রায়কে অগ্রাহ্য করে, এই যে উনি বললেন, আমার ভাই মোশাররফ হোসেন বললেন যে যেগুলো পাস হবে না সেগুলো বাতিল হয়ে যাবে, তাইলে যেগুলো এখানে পাস হলো না এগুলো বাতিল হওয়ার অধিকার কে দিয়েছে? পার্লামেন্টকে, বিএনপিকে কে দিয়েছে? সুতরাং এটা বোঝা যাচ্ছে। না না, আমি একটু বলি, সেলিম ভাইকে আমি একটু স্মরণ করে দিতে চাই। সেলিম ভাই নিশ্চয়ই আমার সাথে স্বীকার করবেন, এই যে ঐক্যমত কমিশনে যে আলোচনা হয়েছিল এবং প্রকাশ্যে মানে পার্লামেন্ট সংসদ ভবনের সামনে যে জাতির সামনে দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলি স্বাক্ষর করেছিল, সেলিম ভাই সেটা কি স্বাক্ষর করেছিলেন? বলেন আপনি কি স্বাক্ষর? সেইটার নাম ছিল জুলাই সনদ। জি জি, ঠিক আছে, জি জি, জুলাই সনদ। এবং সেইটা স্বাক্ষরিত হয়েছে নোট অফ ডিসেন্ট সহ, শুধু বিএনপি না, 30টি বিষয়, আপনার 84 এর মধ্যে 30টি বিষয়ে বিএনপি ঐক্যমত হয়েছে সবাই মিলে। বাকি অনেকগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, কোনোটাতে জামাত দিয়েছে, কোনো দিকে অন্য দলগুলি দিয়েছে। তো সুতরাং এইটা সহ কিন্তু জুলাই আদেশ স্বাক্ষর হয়েছে। জনগণ গণভোট দিয়ে দেওয়ার পরে আমি আছি, জুলাই আদেশে কিন্তু তারাও স্বাক্ষর করেছে, আমরাও করেছি, সবাই করেছে, ওকে, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু যখন জুলাই আদেশ জারি করলেন, আদেশ আপনাকে খেয়াল করতে হবে, আগের গুলো কিন্তু অর্ডিন্যান্স, 133টা কিন্তু অর্ডিন্যান্স, আর এই যে জুলাই সনদের জন্য দিয়েছে অধ্যাদেশ। কারণটা কি আমি আপনাকে এখানে আরেকটু বলি, কনস্টিটিউশনাল যেই ভার্ডিক্ট এখানে আছে সেটা হলো, আপনার অর্ডিন্যান্স দিতে পারে কখন? অর্ডিন্যান্স দিতে পারে যখন সংবিধান বহাল আছে কিন্তু পার্লামেন্ট অধিবেশন নাই, তখন রাষ্ট্রপতি বিশেষ প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে। 133টা সেই আলোকে করেছে, সেই ক্ষমতা বলে। তো হোয়াই জুলাই সনদ কেন অর্ডার করেছে এখানে, কারণটা কি আমি বলি। এই জুলাই সনদ আমাদের স্পষ্ট বক্তব্য, 1973 সালের 16ই ডিসেম্বর যখন সংবিধান গ্রহণ করা হয়েছে, স্পষ্ট ভাষায় বলা হয়েছে আজকে থেকে মহামান্য রাষ্ট্রপতি আর কোনো আদেশ দেওয়ার ক্ষমতা রহিত করা হইল। তো এটা কিভাবে জুলাই সনদ দিয়েছে? এটা তো অ্যাবসলিউটলি কনস্টিটিউশনকে ভায়োলেশন করেছে উনি। এইটা হলো নাম্বার 1। নাম্বার 2 দেখেন, এই যে সনদ যেটা ওনারা জারি করলেন সেখানে কিন্তু নোট অফ ডিসেন্টকে মানে কোনো উল্লেখই করে নোট অফ ডিসেন্ট নাই। তাইলে আপনি একদিকে জুলাই সনদের সময় আপনার নোট অফ ডিসেন্ট আছে, আপনার আদেশে জুলাই সনদে আছে, অথচ আপনার জুলাই আদেশে কিন্তু সেটা নাই। অর্থাৎ বিএনপি পরের দিন, আপনি স্পষ্ট আজকে বিএনপিকে যে আপনারা ব্লেম করছেন, পরের দিন আপনার স্পষ্ট, সেলিম ভাই আপনার বিজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘদিন রাজনীতি করেন, আপনার মনে থাকার কথা, পরের দিন বিএনপি স্থায়ী কমিটি মিটিং করে প্রেস কনফারেন্স করে বলেছে ঐক্যমত কমিশন বিএনপির সাথে প্রতারণা করেছে। জাস্ট দ্যাট দিস ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল সেদিন, আপনার মনে থাকার কথা। তো যেইটা একটা রাষ্ট্রপতি আদেশই দিতে পারেন না, তো উনি কিভাবে সেটার উপরে গণভোট হয়? নাম্বার 1। নাম্বার 2, আপনি একটু খেয়াল করেন, শুরুই আপনি একটু খেয়াল করেন, আপনার 4টা প্রশ্ন করা হয়েছিল গণভোটে, আপনার খেয়াল আছে?
এবং নোট অফ ডিসেন্টে কি ছিল আপনি এটাকে আপনাকে একটু স্মরণ করিয়ে দেন। নোট অফ ডিসেন্ট ছিল রাজনৈতিক দলগুলি আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোতে, মানে নির্বাচনে যে আপনি জনগণের কাছে ভোট চাই, ম্যানিফেস্টোতে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা যদি জনগণ গ্রহণ করে তাহলে সেই অনুসারে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। নাম্বার 1 নাম্বার, তাইলে আপনি করলেন কি জুলাই সনদে এটা নোট অফ ডিসেন্ট আপনি তুলে দিলেন, তাইলে জনগণ চারটা কোশ্চেন আপনি কি করলেন, 1 2 3 আপনি এটা আমরা বাস্তবায়ন করবো, এটা বাস্তবায়ন, এটা 4-এ গিয়ে আপনি বললেন যে এই যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে এইটাও যদি জনগণ রায় দেয় সেই স্ব দলগুলি সেটা বাস্তবায়ন করবে। এটা অ্যাবসলিউটলি কন্ট্রাডিক্টরি এই যে তিনটার সাথে একটা। এখন জনগণ কোনটায় হাত দিয়েছে আপনি কি বুঝবেন? তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি দেই। হ্যাঁ দেন, অবশ্যই দিবেন না কেন। তাইলে আপনারা এই নির্বাচনের আগে প্রতি ঘন্টায় ঘন্টায় নির্বাচন কমিশন যে আচরণবিধি তৈরি করেছিল, যে ল তৈরি করেছিল, এটা বদলাবার জন্য, যেটা বিএনপির পক্ষে যায় নাই, বিএনপি সুবিধা মনে করে নাই, বারবার গিয়েছে এবং পরিবর্তন করেছে। অনেক আইন যেটা প্রথমে করা হয়েছিল আপনি দেখতে পারেন, প্রথমে নির্বাচন কমিশন যে আচরণবিধি প্রকাশ করেছিল, পরবর্তীতে এগুলো অনেক চেঞ্জ, ইলেকশনের দিন পর্যন্ত চেঞ্জ হয়েছে। আপনারা যদি মনে করেন যে এখানে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে, তাইলে আপনাদের নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কেন গণভোটের পক্ষে মত চেয়েছেন, গণভোটের পক্ষে কেন তিনি সমর্থন চেয়েছেন? তাহলে তো ওনার বলা উচিত ছিল যে এখানে অনেক কিছুর সাথে আমরা একমত না, আমরা যদি ক্ষমতায় যাই না, আমরা যদি ক্ষমতায় যাই না, নোট অফ ডিসেন্ট তো আর যখন গণভোট হয়ে গেল আপনার নোট অফ ডিসেন্ট তো আর ঠিক ওখানে আমার প্রশ্ন আছে তো নোট অফ ডিসেন্ট, তাহলে নোট অফ ডিসেন্ট তো আর আপনি গণভোটের আপনি বলছেন এটা প্রতারণা করা। নাম্বারটা যদি আপনি সেলিম আপনি করে দেখেন সেটা নোট অফ ডিসেন্ট। আচ্ছা আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, প্রথম পরে ফিরে আসছে একটি বিরতির পরে। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। স্বাগত দেশ সন্ধ্যায়, আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী এবং আজকে আমরা আলোচনা করছি আইন পাশ জবাবদিহিতার প্রশ্ন এই বিষয়টি নিয়ে। এবং আমাদের সাথে আছেন এবিএম মোশাররফ হোসেন এমপি এবং আছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। মোহাম্মদ সেলিম উদ্দিন, এই পর্যায়ে আপনার কাছেই জানতে চাই যে এনসিপি জামাতে জোট গঠনের পরে আর কি বিভিন্ন রাজনৈতিক কৌশল ও কার্যক্রমে প্রভাব ফেলছে বলে বলা হচ্ছে, বিভিন্ন সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে, বিভিন্ন বিশ্লেষকরাও এটাই বলছেন। আপনার কি মনে হয় আসলে এই প্রভাব ফেলেছে এনসিপি জামাতের উপরে? আচ্ছা আপনার কথা এই প্রশ্নের আনসার আমি দিচ্ছি, তার আগে একটু পিছনে যাই। আমার ভাই মোশাররফ হোসেন, এবিএম মোশাররফ হোসেন, তিনি জুলাই চার্টার বাস্তবায়ন প্রশ্নে সংবিধানকে সামনে নিয়ে আসতেছেন। আমার প্রশ্ন ওনার কাছে বা বিএনপির কাছে যে আমরা কি সংবিধান মেনে জুলাই আন্দোলন করেছিলাম? সংবিধানে কি জুলাই আন্দোলন আছে? সংবিধানে কি ইউনিট সরকারের ইন্টারিম গভর্নমেন্টের প্রায় 18 মাস ছিল? সংবিধানে কি ঐক্যমত কমিশন ছিল? সংবিধানে জুলাই চার্টার কোথায় ছিল? জুলাই বা আসলো কোথা থেকে? এটা তো একটা স্পেশাল কনস্টিটিউয়েন্ট পাওয়ার যেটাকে বলে, যেটা সংবিধানের 7.2 মানে 7(2) অনুচ্ছেদের মধ্যে আছে যে জনগণের অভিপ্রায়। জনগণের অভিপ্রায় এটা হলো সর্বোচ্চ আইন, সর্বোচ্চ সার্বভৌম ক্ষমতা হলো জনগণের। তো সেখানে জনগণ দেশের পরিবর্তনের জন্য তারা আন্দোলন করেছে, তারা ইন্টারিম গভর্নমেন্ট করেছে, তারা ঐক্যমত কমিশন করেছে। এখন যদি এসে তাহলে তখন তো বিএনপির আপত্তি দেওয়া দরকার ছিল যে আমরা তো সংবিধানের বাইরে ঐক্যমত কমিশনে থাকবো না, তারা এখান থেকে চলে যেত, সরে যেত। জুলাই চার্টারে তাদের থাকা উচিত ছিল না। সবই আমরা করলাম ঐক্যমতের ভিত্তিতে এবং আমরা হা ভোটও চাইলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চেয়েছেন, হোম মিনিস্টারও চেয়েছেন, ল মিনিস্টারও চেয়েছেন। এখন যে ওনারা পার্শিয়ালি এটা বাস্তবায়ন করতে চাচ্ছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাধীন বিচার বিভাগ। ওনাদের 31 দফার মধ্যে আছে, পৃথক সচিবালয়ের কথা আছে, তারপরে বিচারক নিয়োগের ব্যাপারে ওনারা বলেছেন স্বাধীন বিচারের বিভাগে ওনারা কোনো হস্তক্ষেপ করবেন না। এখন এগুলো বাদ দিয়ে গুম কমিশন বাদ দিয়ে দিলেন, যে গুমের কারণে আজকে দেশের আমরা কি অবস্থা দেখলাম। এই পার্লামেন্টেই গুম হয়েছিলেন এমন এমপিরা আছে, তারা কান্নাকাটি করছে গুম অধ্যাদেশ বাতিল করার কারণে। তো এই যে ওনারা পার্শিয়ালি যেগুলো ইম্পর্টেন্ট, মানবাধিকার কমিশন, এটা বাদ, এটা দীর্ঘ আলোচনা করে ঐক্যমত হয়েছে, এটাতে কেন আবার সংশোধন লাগবে? তারপরে আপনার পুলিশ সংস্কার অধ্যাদেশ, এটা বাদ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, এটা বাদ। কেন? কারণ হলো আসলে এই পার্লামেন্টে যারা এমপি গিয়েছেন এদের একটা বড় অংশ, 11,500 কোটি টাকা যাদের মানে ব্যাংকের কাছে দেনা, মানে ব্যাংক করাপ্ট এমন মানে বিরাট সংখ্যক মানুষ রয়েছেন যারা পার্লামেন্ট মেম্বারও তারা নির্বাচিত হয়েছেন। তাহলে এই যে
এখন কি তাইলে ওই বিদেশে টাকা পাচারের বা এই যে আইন করা হয়েছিল বিদেশ থেকে টাকা ফেরত আনার জন্য, সেগুলোকে বন্ধ করার জন্য কি এগুলো করা হচ্ছে? আমরা তো বিএনপি সরকারের কাছে এটা আশা করি না। আমরা আশা করি যে তারা নতুনভাবে বাংলাদেশকে দেখবেন এবং সংবিধানের দোহাই দিয়ে, অতীতে শেখ হাসিনার সংবিধানের দোহাই দিয়েই তো এই গুম, খুন, আয়নাঘর এগুলো তারা করেছিল। একদিকে সংবিধানের কথা বলেছিল, অন্যদিকে সংবিধানকে অপব্যবহার করে জনগণের উপরে জুলুমের রাজত্ব তারা। জি, আমি আপনার কথা সূত্র ধরে আসতে চাই মোশাররফ হোসেন এমপি, আপনার কাছে জানতে চাই। প্রথমেই বলেছিলাম যে হচ্ছে বিএনপি বেশ কিছু আদেশ বা অধ্যাদেশ পালন না করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং বিশেষ করে বিচারক নিয়োগের ক্ষেত্রে আসলে বিচার বিভাগীয় আলাদা সচিবালয়ের প্রতিষ্ঠাকে বন্ধ করা হলো এবং এটি কিন্তু বলা হয়েছিল যে বিচারক নিয়োগের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে ব্যালেন্স করার একটি কথা মনে হয় উঠেছিল। সেটি যদি থাকতো তাহলে কি বিএনপির খুব অসুবিধা হতো? আরেকটি হচ্ছে মানবাধিকার কমিশন যেটা আছে, আপনাদের যখন সালাউদ্দিন আহমদ যখন গুম হয়েছিলেন, যখন হচ্ছে হুম্মাম কাদের গুম হয়েছিলেন, ইলিয়াস খান গুম হয়েছিলেন, তখন আর কি ইলিয়াস আলী গুম হয়েছিলেন, তখন আর কি আপনাদের মানবাধিকার কমিশনের খুব দরকার ছিল। এখন কি তাহলে আর দরকার নাই? আপনাকে এগুলি বাতিল করেছে এটা কে বলেছে? এগুলো তো রহিত করা হয়েছে। না, রহিত অর্থাৎ কি? এইটাকে আমরা সংসদে যে জিনিসটা আমাদের আইনমন্ত্রী আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যেভাবে এই অধ্যাদেশগুলি তৈরি করা হয়েছে, অর্ডিন্যান্সগুলি, সেখানে আমরা মনে করি জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। এগুলিকে আরো যারা স্টক হোল্ডার, যারা ভিকটিম, যারা আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে নতুন ভাবে সংসদে আইনগুলি উত্থাপন হবে। আমি যদি একটা কথা বলি, যেমন গুমের এখন যে বিলটা উত্থাপন করা হয়েছিল, যে অর্ডিন্যান্সটা, সেখানে আছে গুমের শাস্তি হবে 10 বছর কারাদণ্ড। আমরা চাই না, আমরা তো গুমের শাস্তি আমরা যাবজ্জীবন চাই, ফাঁসি চাই। আমরা বলেছি এটা আরো পরীক্ষা নিরীক্ষা করে এটা সংসদে উত্থাপন করা হবে, সেটাকে বাতিল করা হয়েছে। এটা তো রহিত, আপাতত এটা হচ্ছে না, পরবর্তীতে আমরা এটা করবো, কারণ এই পার্লামেন্ট তো 5 বছরের জন্য। এখন মাত্র এই আজকে এর বয়স হলো 53 ডেজ, আপনি এই 53 দিনে, হ্যাঁ 2 মাস হয়নি, আপনি 53 দিনে যদি আপনি মনে করেন সবকিছু রাতারাতি বাস্তবায়ন হয়ে যাবে, এটা তো কোনোভাবে কোনো যুক্তিতে টেকে না। কিন্তু যেটা আপনারা কালকে করবেন সেটা আজকে করতেছেন না কেন? এখানে তো আপনার যেই বিলটা উত্থাপন করা হয়েছে সেখানে বিশেষজ্ঞ লোক অথবা যারা ভিকটিম অথবা এটার আরো কি রেমিডি দরকার, এগুলি তো ওখানে আলোচনা নাই। ছোট্ট বলা হয়েছে যারা গুমের সাথে জড়িত তাদের 10 বছর জেল হবে সর্বোচ্চ। আরেকটু কথা আমি বলি যে মোহাম্মদ সেলিমউদ্দিন ভাই যেই একটা সাংবিধানিক ব্যত্যয়ের কথা বলেছে, আমি ওনাকে একটু স্মরণ করে দিতে চাই। কোন আন্দোলন কিন্তু সংবিধানকে সামনে রেখে হয় না। আন্দোলন কি? আন্দোলন আপনি দাবি আদায়ের জন্য করবেন, দাবি, এবং আপনি এটা ভালো করে জানেন যে পরাজিতদের কোনো ইতিহাস থাকে না কোনোদিন। পৃথিবীতে যত ইতিহাস রচনা হয় যারা বিজয় লাভ করে তাদেরকে কেন্দ্র করি। তা আপনি বলছেন যে এটা কোন সংবিধানে ছিল, চমৎকার একটি আপনি প্রসঙ্গ উত্থাপন করেছেন। আমরাও বিশ্বাস করেছিলাম যদি আপনি সংবিধান না মানতেন, আমার মনে হয় যে এই প্রশ্নগুলো নিয়ে আপনি আর আমি আজকে আলোচনা করি, এগুলি আলোচনা করার কোনো প্রয়োজন ছিল না। কারণ আপনি কিন্তু সংবিধানের ধারাবাহিকতায়, আপনি যে কথা আর্টিকেল 7 এর কথা আপনি বলেছেন, হ্যাঁ জনগণ অবশ্যই ক্ষমতার, কিন্তু সেই জনগণ যে সংবিধান মেনে চলে, রাষ্ট্র যে সংবিধান চলে, সেখানে কি বলা আছে? আপনি আগে আমাদের দেশে ছিল একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, আমরা যারা দীর্ঘদিন আন্দোলন করেছিলাম, বিএনপি এখন পর্যন্ত যা যা করেছে সবই সংবিধান অনুযায়ী করেছে। এখন অবশ্যই সংবিধান অনুসারে করেছে। আপনি একটা দেখান যে সংবিধানকে ভায়োলেশন করা হয়েছে, একটা দেখান আমাকে। আমি এখানে বলি, সে বলছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টকে ছিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট ছিল না, কিন্তু আমার সংবিধানে তো বিধান আছে। আমাদের সংবিধানে আছে কি বর্তমানে, এখনো তো সংবিধান, শেখ হাসিনা সংবিধান বহাল, এখানে আছে কি? আপনি যদি 57 অনুচ্ছেদ আর্টিকেল 57 যদি সিতে যান আপনি, সেখানে দেখবেন প্রধানমন্ত্রী, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত এই প্রধানমন্ত্রী মানে রানিং যিনি প্রধানমন্ত্রী থাকবে উনি দায়িত্ব অব্যাহত থাকবে। সেকেন্ড কি নাই আমার, কারণ এখানে হ্যাঁ সেকেন্ড আছে, যদি কোনো কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করে পার্লামেন্ট বসে আরেকজনকে নিযুক্ত করবেন, কিন্তু বাট এখানে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, পার্লামেন্ট রাষ্ট্রপতি ডিজলভ করে দিয়েছে, তাইলে সংবিধান অনুসারে নিয়ম কি ছিল? আমার পার্লামেন্ট নাই, আমার প্রধানমন্ত্রী নাই, তাহলে আমার কি করতে হতো? আমাকে স্পিকার দায়িত্ব নেবে। স্পিকার আল্লাহ পাত্তা, স্পিকারের কোনো খোঁজ নাই, সে পদত্যাগ করেছে। ডেপুটি স্পিকার সে অলরেডি জেলে আছে, তাহলে আমার ওই কি আমার কনস্টিটিউশন, আপনার কথাই তো বোঝা যাচ্ছে সংবিধান ফলো করতে পারেন না। বিশেষ পরিস্থিতি আপনাকে না আমার আছে তো বিশেষ না সেলিম ভাই, আপনি দেখেন যখন আমার এই জায়গাগুলি আমি মেকআপ করতে পারি না, তখন আমার সংবিধানে স্পষ্ট বলা আছে আমার এই সংবিধানের মালিক মানে গার্ডিয়ান হলো সুপ্রিম কোর্ট।
এবং একটা আর্টিকেল আছে 106, সেখানে স্পষ্ট বলা আছে এই সংবিধান যদি কোনো ব্যাখ্যা দিতে অপারগ হয় অথবা সমর্থন না হয়, তাহলে আপনি 106 এ সুপ্রিম কোর্টের কাছে যেতে পারেন। সুপ্রিম কোর্টের কাছে মহামান্য রাষ্ট্রপতি পাঠিয়েছে, আমার দেশে প্রাইম মিনিস্টার নাই, আমার দেশে পার্লামেন্ট নাই, আমার স্পিকার নাই, হোয়াট ইজ দ্য নেক্সট, বলেছে তুমি একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট গঠন করে রাষ্ট্র পরিচালনা করতে পারো। ইট ইজ দ্য অ্যাবসলিউটলি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। শুধু তাই না, এখানে আরেকটা তারা বলে, সেলিম ভাই আরেকটা চমৎকার কথা বলে, এটা আরেকটা আমি মনে করি জনগণকে আরেকটা প্রতারিত করার একটা অন কাইন্ড অফ স্টেপ। সেটা বলে যে এই পার্লামেন্ট তো 29 সাল পর্যন্ত থাকার কথা। ওকে, আপনি এটা বিশ্বাস করেন? সংবিধান যদি আমি সংবিধানে বিশ্বাস করেন যে এটা 29 সালে আমার প্রাইম মিনিস্টার পদত্যাগ করেছে, আমার পার্লামেন্ট ভেঙে গেছে, কোন প্রেক্ষাপটে তাহলে করলো? হ্যাঁ, ওই যে 106 তো আমার আছে, আমার কনস্টিটিউশন 106 তো পরে অ্যাপ্লাই করছেন। পরে তো আমি করব, এটা তো আমার সুযোগ আছে, আমি কেন করব না ভাই? আমার তো কনস্টিটিউশনে আমাকে এই সুযোগ দিয়েছে বলা। এবং শুধু তারা এইটুকু রিলাইজ করেছে যে আপনার পার্লামেন্ট ভেঙে গেলে 3 মাসের মধ্যে নির্বাচন, এখানে তারা কোনো টাইম ফ্রেম দেয় না, এটা রিল্যাক্স রাখছে। এটা ইউরো আস্ক টু দা 106 সুপ্রিম কোর্টকে আপনি জিজ্ঞেস করেন তারা এখানে কেন রিল্যাক্স করেছে। এটা তো পলিটিক্যাল পার্টির লাইবিলিটি না। জি, আমরা আবারও আসবো আপনার কাছে, তবে একটি ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক দেখছেন দেশ সন্ধ্যা, দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি আইন পাশ জবাবদিহিতার প্রশ্ন, এবং এই আলোচনার জন্য স্টুডিওতে আছেন ABM মোশাররফ হোসেন MP এবং মোহাম্মদ সেলিম উদ্দিন। এ পর্যায়ে মোহাম্মদ সেলিম উদ্দিন, আপনার কাছে শুনতে চাই যে আপনারা সংসদে আমরা দেখছি যে হাসান আব্দুল্লাহ বেশ সরব, এবং সাথে আরও বেশ কয়েকজন সরব ভূমিকা রাখছেন। আসলে আপনাদের মধ্যে কি একটু কনফিউশন হচ্ছে কিনা যে জাতীয় সংসদ, প্রেস ক্লাব, বায়তুল মোকাররমের উত্তর গেট কিংবা TSC আপনারা কি হচ্ছে সংসদে এসে গুলিয়ে ফেলছেন, এই জন্যই বারবার ওয়াকআউট করতে হচ্ছে আপনাদেরকে? না, এটা কোনো কথা নয়। ওয়াকআউট তো সংসদীয় রাজনীতির একটা সৌন্দর্য, এবং বিরোধী দল যখন কোনো বিষয়ে তাদের আপত্তি থাকে তখন সংসদীয় রীতি অনুযায়ী তারা ওয়াকআউট করতে পারে। এটা সংসদীয় রাজনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য। এটার সাথে রাজপথের আন্দোলনের কোনো সম্পর্ক নাই। কথা হচ্ছে পার্লামেন্টে জামাতের সদস্যরা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করছেন, ইয়াং এবং প্রবীণ সবাই মিলেই ভালো ভূমিকা রাখছেন। একই সাথে যেহেতু পার্লামেন্টে বিরোধী দলকে যে স্পেস দেওয়া হচ্ছে, বাহ্যত মনে হচ্ছে যে বিরোধী দল খুব ভালো স্পেস পাচ্ছে, কিন্তু বিরোধী দলের কোনো কথা তো আমলে নেওয়া হচ্ছে না। বিরোধী দল যখন কোনো বিষয়ে রিকোয়েস্ট করতেছে, কার্যপ্রণালী বিধির অপব্যবহার করে একটা কথা বলে দেওয়া হলো, বাস বিরোধী দলের তার কিছু করার নেই। সংখ্যাগরিষ্ঠতার জোরে পার্লামেন্টে কিছুটা আইনের অপব্যাখ্যা দিয়ে, বিভিন্ন সংবিধানের দোহাই দিয়ে যেভাবে সবগুলো পাশ করে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপির দ্বিচারিতারা দেখেন, সংবিধানের ছিল, যদি এখন তারা এটা বৈধ করে নিয়েছেন, আবার 93 অনুচ্ছেদে ছিল যে তারা বলেছিলেন, তাদের 31 দফায় ওটা আছে যে তারা কোনো প্রশাসনিক করবে না। কোনো যদি মেয়র মারা যান, স্থানীয় সরকারের কেউ যদি মারা যান বা কোনো কারণে তার দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তারা কোনো প্রশাসক নিয়োগ দেবেন না, এখানে নির্বাচন হবে। কিন্তু আপনি 59 অনুচ্ছেদে আছে যে স্থানীয় সরকারের প্রতিনিধিরা নির্বাচিত হইতে হবে। সেটা তারা যেটা আপনার ইন্টারিম গভর্নমেন্ট করেছিল, ওটা মেনেই কিন্তু সব জায়গায় প্রশাসক নিয়োগ দিয়ে দিয়েছেন সারা বাংলাদেশে। দলীয়করণটা দেখেন, এগুলো কিন্তু একটু আলাপ আলোচনা করা যেত, এবং এখানে কিছু সাধারণ সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা, তাদেরকেও ইনক্লুড করা যেত। কিন্তু একেবারে রাজনৈতিক দলের মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এইসব জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু তাইলে এটা কি সংবিধানের লঙ্ঘন ছিল না যখন তারা এটা করেছেন? এখন আবার তারা এটা আইন পাশ করে নিয়েছেন। তো আইন তো সংবিধানের একটা প্রতিষ্ঠিত বিধানকে এখন সংশোধন করে নিয়ে আইন পাশ করে নিচ্ছেন। তা এখানে জুলাই সনদের যে চেতনাটা ছিল সেটা কি? একটা নতুন বাংলাদেশ, যেখানে এই দলীয়করণ থাকবে না, যেখানে এই পারিবারিককরণ থাকবে না, আত্মীয়করণ থাকবে না, যেখানে মানুষ সবাইকে নিয়ে একটা পরামর্শের ভিত্তিতে একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। বিএনপির বিগত কয়েকদিনের পার্লামেন্টের আচরণ কি সেটা প্রমাণ করে? আমরা দেখছি বিএনপি পিছনের দিকে হাঁটতেছে। সে আওয়ামী লীগ যেভাবে সংবিধানের দোহাই দিয়ে সব কিছু করেছে, একইভাবে বিএনপিও কিন্তু সংবিধানের দোহাই দিয়ে, সংবিধানের অপব্যাখ্যা দিয়ে এক ধরনের জুলাই সনদ, যেটা গোটা জাতির একটা আশা আকাঙ্ক্ষা এবং কমিটমেন্ট, জাতির এই যে এত বড় রায়, 70% মানুষ, 5 কোটি মানুষ যে রায় দিয়েছে, এই রায়ের যে অপব্যাখ্যা বিএনপি দিচ্ছে, এটা মোটেই জাতির কাছে প্রত্যাশিত ছিল না। যেখানে ওনাদের সুবিধা,
সুবিধা অনুযায়ী আমি আইনের ব্যাখ্যা আপনার দিয়ে দিয়ে কথা ধরেই ওনারা হচ্ছে কিন্তু এ বি এম সব মোশাররফ চালিয়ে হোসেন এমপি যাচ্ছে। আপনার কাছে জানতে চাই আপনি কি বলবেন ওনার বক্তব্যের না, প্রেক্ষিতে? এখানে সেলিম ভাই যে কথাটি বলেছে যে বিএনপি মানতেছে না, আপনি দেখেন ওনারা সংস্কার কথা তো এখন বলে, আর আমরা যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিলাম ওনারা তখন নিষিদ্ধ ছিলেন, তখন তার রাজনীতি, আর জামাতের রাজনীতি নিষিদ্ধ করেছিল, তখন আমরা জানতাম না 2023 সাল, আমরা জানতাম না শেখ হাসিনার মতো এই দৈত্যকে ক্ষমতা থেকে সরানো যাবে। তখন কিন্তু আমরা রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি আমরা দিয়েছিলাম। তখন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল, অনেক বোদ্ধারা কল্পনা করেন এই যে হাসিনার বিরুদ্ধে এই সংস্কার প্রস্তাব দেওয়া যেতে পারে, এবং এইটা নিয়ে সারা বাংলাদেশে আমরা জনমত গঠন করার চেষ্টা করি। আজকে দেখেন এই যে তারা জুলাই সনদের কথা বলে, এই ঐক্যমত কমিশন বলেন, ঐক্যমত কমিশনের 30টি বিষয়ে যে ঐক্যমত হয়েছে সেইটা বিএনপির 31 দফারই মূল ভিত্তি। এই যেমন আমি বলি উনি কয় আমরা নাকি কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেটা তো মানতেছেন না। আমি বলি মানি না, না একত্রিশ মানছেন দফায় ভাই, তাও তো মানেন। একটু আমাকে একটু পৃথক সচিবালয় মানলেন। কোনা আমরা বিল উত্থাপন করব, এটা বাতিল হয় নাই। না, কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটাকে হেল্ড এটা আপ কোনো করছেন গুরুত্বপূর্ণ না, বরং আপনারা যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা এখনো মোশাররফ ভাই, বিচার বিভাগের স্বাধীনতার জন্য আপনারা কত আমি একটু বলি, আন্দোলন আমরা এখন স্বাধীনতা বিশ্বাস করি, আমরা আবার বলি কত আন্দোলন আজকে করেছেন। শেখ হাসিনা যে বিষয়গুলিকে বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র পরিণত করেছে সেগুলিকে আমরা চিহ্নিত করেছি। এক, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, আপনি দেখেন শেখ হাসিনার আমলে, আমি সেলিম ভাইকে একটু স্মরণ করার জন্য 2 বারের প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, 4 বারের প্রধানমন্ত্রী, 5 বারের প্রধানমন্ত্রী, এমনও বলা হয়েছে শেখ হাসিনা নাই, এরপর কে বাংলাদেশ? এই যে একটা দাম্ভিকতা, আমরা সেই দাম্ভিকতার দড়ি টেনে ধরেছি। আমরা বলেছি কোন প্রধানমন্ত্রী 10 বছর বেশি থাকতে পারে। এটা তো প্রথমে রাজি হন নাই, অনেক পরে অবশ্যই অনেক পরে আপনারা রাজি দেখেন এখানে শেখ হাসিনা দলীয় সরকারের অধীনে নির্বাচন করার বিধান সংবিধান, আমরা বলেছি নো, নির্বাচন হবে একটা নিউট্রাল গভর্নমেন্টের অধীনে। এটা পরিবর্তন না? আচ্ছা, সেলিম ভাই কি এটা দেখতে পাচ্ছেন? অবশ্যই এটা পরিবর্তন। আমরা বলেছি আপার হাউস হবে, এই সিদ্ধান্ত হয়েছে। আমরা বলেছি সংবিধানকে রাবার স্ট্যাম্প তৈরি করা হয়, আমরা বলেছি না, এটার জন্য মূল প্রতিবন্ধক হলো আর্টিকেল 70, আমরা সেটা সংশোধন করেছি। আপনি বাংলাদেশের এই 54 বছর এখন পর্যন্ত কিভাবে প্রধান নির্বাচন কমিশন নিয়োগ হবে সেই আইন নাই, আমরা বলেছি এটা করবো। ইতিমধ্যে সেটা ঐক্যমতের ভিত্তিতে হয়েছে যে মাননীয় স্পিকারের নেতৃত্বে সবাইকে নিয়ে একটা কমিটি হবে, তারা দুর্নীতি দমন কমিশন আটকে। আমি বলি একটা কথা বলি, আর ধীরে ধীরে আপনি দেখেন রাতারাতি তো আমরা বাংলাদেশটা চেঞ্জ করা যাবে না। এক, দ্বিতীয়ত আপনি প্রধান বিচারপতি নিয়োগ, আমরা বলেছি আমাদের 31 দফা আছে, সেটা ফাইনাল হয়েছে। এমনি ভাবে অসংখ্য বিষয় আজকে ঐক্যমত হয়েছে। ওনারা সংস্কার দেখতে পায় না, ওনারা সংস্কার, হ্যাঁ সেলিম ভাইরা তো ভেবেছে নির্বাচনের আগে, আপনার মনে আছে কিনা যে ওনাদের নেতারা কেউ বলেছিলেন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জামাত ক্ষমতায় যাবে, শাহজাহান চৌধুরী, আমি নামই বললাম, সেজন্য তো নির্বাচন না এইবার বলে ওনারা যখন দেখছে নির্বাচন জনগণ তো ভাই- ওনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আজকে তারা শুধু বিএনপির ওয়াদা ভঙ্গ ছাড়া অন্য কিছু দেখে। কিন্তু বাংলাদেশে যে এই পরিবর্তন, নির্বাচনের ট্রফি তো তত্ত্বাবধায়ক সরকার আগে আপনাদের হাতে তুলে দিয়েছে। কারা? আপনাদের- না, না, আমি আপনাদের একজন তারপরে এমপি আপনি বলেছেন দেখেন, না, যে তারপরে আপনি আন্দোলন দেখেন। করছে ছাত্ররা, ট্রফি দিয়ে দিয়েছেন না, ইউনূস সাহেব যাইয়া আপনারা মাননীয় ছাত্রদের- প্রধানমন্ত্রীর কাছে। ছাত্রদের তো সেই ট্রফি তো আমরা আন্দোলনকে- আগেই পেয়ে গেছি। ছাত্রদের আন্দোলনকে ধারণ এখন করে তো বলে অনেকে আমরা তো বলতেছে যে তাদের এটা একটা জুলাই পরিকল্পিত অভ্যুত্থানের নির্বাচন দায় ছিল। আমরা নিয়েছি। আমরা জুলাই জাদুঘর যে আমরা করেছি, যদি তাদের একটি পুনর্বাসনের সরলরেখায় ব্যবস্থার আসতে জন্য আইন চেষ্টা পাস করি, করেছি। জুলাই মিত্রদের তো সবার চাওয়া যখন একই, তখন তাহলে এত সংসদে বিরোধ বা বিতর্ক আসলে কেন প্রাসঙ্গিক হয়ে এটা উঠছে? না আচ্ছা করলেই শুরু ভাই, পারতেন। আপনি কি এই যে 198টা বিল সিদ্ধান্ত হয়েছে, এর মধ্যে 94টা পাশ হচ্ছে, এটা কি আপনি একটু দেখেন না? যে 100% যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে গণতন্ত্র থাকে না, ওইটা তো আরেক ফেসিস শেখ হাসিনা। না 100% যেটা ভালো এটা বাস্তবায়ন করে ফ্যাসিস্ট হবে কেন? না না না, আমি তো Fascist ধীরে ধীরে আমরা তো করব না সেটা না। ভালোগুলো ধীরে আপনারা ধীরে বলেন কেন? যে যেটা আগে আপনারা ভালোগুলো উত্তোলন আগে করেন করেন। সেইটা পাস করলে আমরা করতেছি তো। মানুষের ন্যায় বিচার পাওয়া এটা হলো সবচেয়ে বড় এটা দেখেন, একটা অধিকার। এইটা পিছাইছেন কেন? এইটা তো আমরা এখন ইন্টেরিয়াম গভর্নমেন্টের বিলগুলি আমরা আইনে রূপ দিয়েছি। আপনি দেখেন সংসদ অধিবেশন শুরু হলে এখন ভাই, নতুন আপনারা অ্যামেন্ডমেন্ট সংসদ শুরু হবে, শেখ তখন আপনি হাসিনাকে দেখেন কি দাঁড়ায়। বাদ দিয়ে একটু শেখ সময় দেন। হাসিনার সব আমলকে আপনারা গ্রহণ করে ফেলেছেন। না 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 না, শেখ হাসিনা যেভাবে দ্বিচারিতার আশ্রয় নিয়েছেন, শেখ হাসিনা যেভাবে ডাবল স্ট্যান্ডার্ডের আশ্রয় নিয়েছেন, আপনারা অনেকটা সেটা করতেছেন। আর দেশে এই যে উপনির্বাচন হইলো, উপনির্বাচন হলো, একটা দলীয় সরকারের অধীনে উপনির্বাচন কত বাজে হইতে পারে, এটা হলো তার একটা প্রমাণ। আজকে দেশে এত বড় বড় সংকট, আপনারা সেই সংকট সমাধানের জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না। আর এদিকে সংবিধানের বিতর্ক তৈরি করে হামে আমাদের শিশু মারা যাচ্ছে। আপনাদের দায়িত্বটা কোথায়? আমরা তো 1 মাসের মধ্যে আপনারা জ্বালানি সমস্যার সমাধানে কেন আজকে হাজার হাজার মানুষকে লাইনে দাঁড়িয়ে আছে, আমরা জ্বালানি সমস্যার সমাধান করতে পারছেন না?
বাংলাদেশের না, এটা বহির্বিশ্বের সম্পদ, বরং বিএনপি কে আপনি সম্পদ। ধন্যবাদ দেন কিন্তু এখন আপনাদের পর্যন্ত ব্যবস্থাপনা 1 টাকা দুর্বল তৈরির কেন? ব্যাপার। No, আপনাদের এটা না। ব্যবস্থাপনা দুর্বল এটা হলো কেন? মানুষের অস্থিরতা, আজকে এটা সবার সহযোগিতা সিটিতে দরকার এই মশার অবস্থা থেকে উপদ্রব, উত্তরণের জন্য। দুর্গন্ধ, খানাখন্দ, এই যে সামনে বৃষ্টি আপনাদের আসতেছে, দুজনকে অসংখ্য আমরা ধন্যবাদ। নির্বাচন না আসলে দিয়ে আইন সেখানে পাশ, প্রশাসক বসিয়ে জবাবদিহিতার প্রশ্ন। দলীয়করণ করতেছেন, এগুলো মোশাররফ ভাই আপনারা বদলান, আপনার নতুন এগুলি একটা বাংলাদেশের দিকে রাজনৈতিক আসেন। গভর্নমেন্ট তার জনগণের প্রতি কমিটমেন্ট নতুন আছে, বাংলাদেশের সেই দিকে আসেন কমিটমেন্টকে আপনারা। বাস্তবায়নের জন্য তার অনেক পদক্ষেপ আসুন নিতে সবাই হবে। মিলে আচ্ছা, বিএনপি আমি একটু জামাত আমরা প্রসঙ্গ চেঞ্জ একসাথে করার জন্য বহুদিন একটু চলেছি, বলি তাহলে দেশ যে- গড়ায় আমরা একসাথে, জি, আমরা বুঝতে অগ্রসর পেরেছি। হব। আমি একটু প্রসঙ্গ চেঞ্জ করার জন্য নয় বলি যে 21-এর প্রথম প্রহরে জামাতের আমির এবং বিরোধী দলের নেতা হিসেবে শহীদ বেদিতে ফুল দিয়েছেন। অনেকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে রাষ্ট্রীয় আচার হিসেবে তিনি এটিকে দেখছেন। আপনার কাছে প্রশ্ন সেলিম সাহেব, যে এই বৈশাখটা তো বাঙালির একটি বিশাল বড় আচার, এই বৈশাখেও কি আমরা আপনাদেরকে পাবো আচার আনুষ্ঠানিকতা পালনে? এ ভবিষ্যতের কথা এখন দেখেন, পান কি পান না সেটা আর তো মাত্র কয়েকদিন যখন পরেই হয়ে বৈশাখ। যাবে তখন দেখবেন। এটা তো বিরোধী দুই দলের দিন পর। নেতার বিষয়, উনি ওখানে গেছেন, আবার পুনরায় যাবেন কিনা এটা বিরোধী দলের নেতা আপনি নিশ্চয়ই সিদ্ধান্ত তার নেবেন। একজন প্রতিনিধি। না, তার প্রতিনিধি হইলো, এটা তো বিরোধী দলের নেতা, তিনি তার নিঃসন্দেহে কি পরিকল্পনা আছে আমরা জানবো, দেখবো, অপেক্ষা করেন না, এমন তার গোপনভাবে কিছু হবে না, যা হবে প্রকাশিত হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন আর কেবল নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।